হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছে আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ আইটেম, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব এতটাই গুরুত্বপূর্ণ যে ক্লাস 6 থেকে শুরু করে একদম বিসিএস পর্যন্ত, অর্থাৎ আপনি আপনার জীবনে যতগুলো পরীক্ষা দিবেন প্রত্যেকটি পরীক্ষাতে অন্য কোনো গ্রামার আইটেম থাকুক অথবা না থাকুক, রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু থাকেই। কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো নিয়ম, প্রায় 200 থেকে 250টি নিয়ম আপনাকে মুখস্থ করা লাগে। অনেকে এই 200 থেকে 250টি নিয়ম মুখস্থ করার পর সেগুলো মনে রাখতে পারে না, যার কারণে রাইট ফর্ম অফ ভার্ব হয় না। আবার অনেকেই আছেন যারা রাইট ফর্ম অফ ভার্বের এই 200 থেকে 250টি নিয়ম মুখস্থ করেছেন, কিন্তু এই 200 থেকে 250টি নিয়ম ঠিকমতো প্রয়োগ করতে পারেন না, যার ফলেও কিন্তু আপনি রাইট ফর্ম অফ ভার্বে এখনও পিছিয়ে আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই রাইট ফর্ম ভার্বের একদম শর্টকাট একটি নিয়ম আলোচনা করতে যাচ্ছি। আমরা 200 থেকে 250টি নিয়ম মুখস্থ করব না, শুধুমাত্র একটি ট্রিক্স যদি আমরা ব্যবহার করি এবং এই বিষয়টাকে যদি একটি সিস্টেমে আলোচনা করি, তাহলে দেখবেন খুব সহজেই আপনি রাইট ফর্ম অফ ভার্ব পেয়ে গেছেন। সেটি কিভাবে আমরা একটু লক্ষ্য করি। রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ। তো আসলে ভার্বের সঠিক রূপ আমরা বসাবো, সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে আসলে ভার্বের রূপ কয়টি। ভার্বের রূপ হচ্ছে 3টি। একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগেই বলেছি আমরা ভার্বের 200 থেকে 250টি নিয়ম মুখস্থ করব না। আমরা খুব সহজেই একটি সিস্টেমে আলোচনা করব, যাতে করে 200 থেকে 250টি নিয়ম মুখস্থ করা ছাড়াই আপনি রাইট ফর্ম অফ ভার্ব খুব সহজেই করতে পারেন। সেই জন্য আমরা এই ভার্বে যে 3টি ফর্ম রয়েছে, এই 3টি ফর্মের সাথে আরও 2টি ফর্ম যোগ করব। একটি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, আরেকটি হচ্ছে টু প্লাস ভার্ব ফর্ম। তো সেক্ষেত্রে আমাদের ভার্বের মোট ফর্ম দাঁড়ালো হচ্ছে 5টি। একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আরেকটি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, আরেকটি হচ্ছে টু প্লাস ভার্ব ফর্ম। তো আমরা একটু নিচ থেকে আলোচনা করি। যদি আমরা 5 নাম্বারটা নিয়ে কথা বলি, টু প্লাস ভার্ব, তো আমরা এইটা যদি বলি তাহলে আপনাদেরকে একটি বিষয় বলি, যদি কখনো দেখেন টু এর পরে গ্যাপ আছে, অবশ্যই ওই গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। তাহলে একটা নিয়ম হয়ে গেল, অর্থাৎ এই 5 নাম্বার নিয়মটি শেষ। একটাই নিয়ম, এই টু এর পরে গ্যাপ থাকলে যে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এই 2-1টা ব্যতিক্রম বাদে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো যে 2-1টি ব্যতিক্রম রয়েছে সেগুলোও আমরা আলোচনা করব। এবারে আমরা আলোচনা করব ভার্ব প্লাস আইএনজি ফর্ম। যে নোটগুলো আমি লিখব, সেই নোটগুলো মনে রাখার জন্য একটি স্ক্রিনশট দিবেন। এই ভার্ব প্লাস আইএনজি ফর্ম আমরা কোথায় কোথায় বসাবো, মানে কোন কোন জায়গাতে আমরা ভার্ব প্লাস আইএনজি ফর্মটা বসাবো। যেমন 1 নাম্বারটি হচ্ছে স্টার্টিং অফ দি সেন্টেন্স, অর্থাৎ বাক্যের শুরুতে যদি কোনো গ্যাপ দেখতে পান তাহলে সেখানে আইএনজি যুক্ত ভার্ব বসাবেন। এরপরে হচ্ছে আফটার প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে। আরেকটি হচ্ছে একটি ভার্ব থাকা সত্ত্বেও আরেকটি গ্যাপ থাকলে। কোনো সেন্টেন্সে যদি একটি ভার্ব থাকে, আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করি, সেটি হচ্ছে এই নিয়মটি হচ্ছে আপনারা জানেন যে সিম্পল সেন্টেন্সে কিন্তু একটি মাত্র সাবজেক্ট থাকে এবং একটি মাত্র ভার্ব থাকে। তো যদি কোনো সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকা সত্ত্বেও ওই সেন্টেন্সে আরও গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপে অবশ্যই আপনি ভার্ব প্লাস আইএনজি করবেন। এরপরে আপনাদেরকে আরও একটি বিষয় মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হেল্প, while, now, at this moment, day by day, drastically, gradually। তো আমরা একটি একটি করে উদাহরণ দিই। আপনার একটু সময় লাগবে আজকে, যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব একটি গুরুত্বপূর্ণ গ্রামার অংশ এবং এর অনেকগুলা নিয়ম হয়, আর এই নিয়মের বেড়াজালে আটকিয়ে অনেক স্টুডেন্টরাই কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্বের এই সঠিক ফর্মটি কিন্তু বসাতে পারেন না। তো যেহেতু একটি কঠিন আইটেম এবং যেটি ক্লাস 6 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত যে কোনো পরীক্ষাতে এই রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু পরীক্ষায় লিখতে হয়। তো প্রথমেই যেটা আমরা একটি উদাহরণ দিব, সেটা হচ্ছে বাক্যের শুরুতে যদি কখনো দেখেন বাক্যের শুরুতে গ্যাপ রয়েছে, ড্যাশ ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ
যদি বলি ওয়াক, তাহলে আমরা ওয়াকের কোন ফর্মটা বসাবো? যেহেতু সেন্টেন্সের শুরুতেই গ্যাপ রয়েছে সেই জন্য এটির সাথে আমরা আইএনজি যোগ করব, অর্থাৎ ওয়াকিং। তাহলে নিশ্চয়ই বুঝেছেন যে বাক্যের শুরুতে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে ভার প্লাস আইএনজি হবে। তবে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কেউ যদি এই ভার প্লাস আইএনজির পরিবর্তে টু প্লাস ভার বসায় সেক্ষেত্রেও হবে। আসল ব্যাপারটা হচ্ছে যদি আমরা আইএনজি যুক্ত ভার বসাই তাহলে সেটা জিরান্ডের ব্যবহার হবে, এবং যদি টু প্লাস ভার ব্যবহার করি তাহলে সেটি ইনফিনিটিভের ব্যবহার হবে। তো যদি আপনি জিরান্ড ইনফিনিটিভের এই গেড়া কলে না পড়তে চান তাহলে আপনি কোনো চিন্তা ছাড়াই বাক্যের শুরুতে গ্যাপ থাকলে সেখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবেন। এরপরে 2 নম্বর নিয়মটি হচ্ছে প্রিপোজিশনের পরে। প্রিপোজিশন নিশ্চয়ই আপনারা চেনেন, সেটা হচ্ছে ইন, অন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, অ্যামং, এরকম যত প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনগুলোর পরে যেখানে গ্যাপ দেখতে পাবেন অবশ্যই সেটি আইএনজি যোগ করবেন সেখানে। তবে টু বাদে, টু যেহেতু একটি প্রিপোজিশন, কিন্তু টু বাদে বাকি যত প্রিপোজিশন আছে প্রত্যেকটি প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে আপনি অবশ্যই আইএনজি যোগ করবেন। যেমন আমরা যদি আরও একটি উদাহরণ দিই, হি ইজ ফন্ড অফ ড্যাশ, আমরা ধরে নিলাম এখানে রিড হবে, তাহলে আমরা রিডের কোন ফর্ম বসাবো? হি ইজ ফন্ড অফ রিড, অর্থাৎ এখানে রিড রয়েছে এবং গ্যাপটি রয়েছে একটি প্রিপোজিশনের পরে, সেক্ষেত্রে অবশ্যই এই রিডের সাথে আইএনজি যোগ করে রিডিং করব, অর্থাৎ হি ইজ ফন্ড অফ রিডিং। আপনাদের অনেক সময় যাচ্ছে এবং ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি এটি একটি করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা এবার আলোচনা করতে যাচ্ছি 3 নম্বর নিয়মটি, সেটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকা সত্ত্বেও যদি ওই সেন্টেন্সে আরও একটি গ্যাপ থাকে তাহলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করবেন। যেমন আমরা একটি উদাহরণ যদি দিই যে হি ওয়েন্ট অ্যাওয়ে লাফ, এখানে ধরেন আমরা লাফ ব্যবহার করব। তাহলে যেহেতু এখানে একটি ভার্ব রয়েছে, ওয়েন্ট একটি ভার্ব, এবং ওই সেন্টেন্সে আরও একটি গ্যাপ রয়েছে, তো একটি ভার্ব থাকা সত্ত্বেও যদি ওই সেন্টেন্সে আরও একটি গ্যাপ থাকে তাহলে ওই ভার্বের সাথে আপনারা আইএনজি যোগ করবেন, অর্থাৎ লাফিং। এরপরে এইটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হেল্প, এই শব্দগুলোর পরপরেই যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই আপনি আইএনজি যোগ করবেন। আশা করি এই উদাহরণটা দেওয়া লাগবে না। তারপরেও যদি আপনি মনে হয় যে একটি উদাহরণ দেওয়া দরকার তাহলে আমরা একটি উদাহরণ লিখি, যেমন হি কেম হোম উইথ এ ভিউ টু ড্যাশ হিজ মাদার। তাহলে এখন সির কোন ফর্মটা আমরা বসাবো? যদি গ্যাপটি রয়েছে উইথ এ ভিউ টু, সেক্ষেত্রে অবশ্যই এখানে আমরা আইএনজি যোগ করবো, অর্থাৎ সিং। শুধু উইথ এ ভিউ টু নয়, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড এবং হেল্প, এই শব্দগুলোর পরেই যদি গ্যাপ থাকে তাহলে আপনি অবশ্যই সেখানে আইএনজি যোগ করবেন। তবে এই ক্ষেত্রে একটু মনে রাখবেন, হোয়াইলের কিন্তু 2টা নিয়ম রয়েছে, একটু আলাদাভাবে মুখস্থ রাখবেন। সেটা হচ্ছে হোয়াইলের ঠিক পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করবেন, এবং হোয়াইলের পরে একটি সাবজেক্ট থেকে তারপরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে একটি ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী একটি ওয়াজ অথবা ওয়ার যোগ করবেন, তারপরে ভার্ব প্লাস আইএনজি করবেন। যেমন আই স হিম হোয়াইল ড্যাশ, আমরা আরেকটি উদাহরণ লিখি, যেমন আই স এ বিয়ার হোয়াইল আই ড্যাশ ওয়াক থ্রু দি ফরেস্ট। এই হোয়াইলের পরে একদম হোয়াইলের ঠিক পরে গ্যাপ রয়েছে, এবং এই হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের পরে একটি সাবজেক্ট রয়েছে এবং তারপরে গ্যাপ রয়েছে। যদি আপনারা দেখেন যে হোয়াইলের ঠিক পরে গ্যাপ রয়েছে তাহলে সেখানে আইএনজি যোগ করবেন, অর্থাৎ ওয়াকিং। তো যদি হোয়াইলের পরে একটি সাবজেক্ট থাকে এবং তারপরে গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী একটা ওয়াজ অথবা ওয়ার যোগ করে নেবেন, তারপরে ভার্ব প্লাস আইএনজি করবেন, অর্থাৎ ওয়াজ ওয়াকিং। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। এরপরের নিয়মটি হচ্ছে একসাথে মনে রাখবেন, সেটা হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, ড্রাস্টিক্যালি এবং গ্র্যাজুয়ালি। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ আপনি আইএনজি যোগ করবেন ঠিকই, কিন্তু তার আগে অবশ্যই একটি এম ইজ আর যোগ করে নেবেন। যেমন একটি উদাহরণ যদি দিই, নাও হি ড্যাশ প্লে ফুটবল। যেহেতু এখানে নাও রয়েছে সেক্ষেত্রে এটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী একটি এম ইজ আর আমরা যোগ করব, তারপরে ভার্ব প্লাস আইএনজি করব, অর্থাৎ অ্যান্সারটি হবে ইজ প্লেয়িং। শুধুমাত্র নাও এর ক্ষেত্রে নয়, নাও, অ্যাট দিস মোমেন্ট,
ডে বাই ডে, ড্রাস্টিক্যালি এবং গ্র্যাজুয়ালি। এই শব্দগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং ওই সেন্টেন্সের সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে, তাহলে একটি এম, ইজ অথবা আর যোগ করবেন, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ করবেন। তাহলে আশা করছি আইএনজি যুক্ত ভার্ব কোথায় কোথায় বসাবেন আপনি বুঝতে পেরেছেন। দুই একটি ব্যতিক্রম বাদে, আসলে একটা বিষয় আপনাদেরকে বলি যে প্রত্যেকটি জিনিসেরই কিন্তু ব্যতিক্রম রয়েছে। তো ব্যতিক্রম যেটি সেটি তো ব্যতিক্রম। আপনি কোথাও যদি আইএনজি যুক্ত ভার্ব বসাতে চান আপনি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তো শুধু খেয়াল করবেন যে আপনি যে 4টা নিয়ম আমি আপনাদেরকে এতক্ষণ বললাম, এই 4টা নিয়মের মধ্যে কোন নিয়মটি ফলো করছে। আমাদের অনেক সময় হয় সেটা হচ্ছে আমরা নিয়ম জানি কিন্তু নিয়মটি আসলে প্রয়োগ করতে পারি না। আবার যখন নিয়ম পড়ি তখন কিন্তু ঠিকই নিয়ম পড়ি, কিন্তু যখন আবার সেটিকে প্রয়োগ করতে যাই তখন কিন্তু সেটি আর নিয়ম অনুযায়ী করি না, তখন সেটা কিন্তু আন্দাজে করি। এই আন্দাজে না করে আপনি নিয়ম ফলো করবেন, অর্থাৎ আপনি যে 4টা নিয়ম শিখলেন সেই 4টা নিয়মের কোনো একটি নিয়ম যদি ফলো করে তাহলে সেই ক্ষেত্রে কেবল ভার্ব প্লাস আইএনজি বসাবেন, অন্য ক্ষেত্রে বসানোর আপাতত দরকার নেই। এরপর আমরা শিখব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর 1 নম্বর নিয়মটি খুব সহজ, সেটি হচ্ছে বি ভার্বের পরে। 2 নম্বর নিয়মটি হচ্ছে নাউনের পূর্বে। 3 নম্বর নিয়মটি হচ্ছে প্যাসিভ সাবজেক্টের পরে। এরপরের নিয়মটি হচ্ছে গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট। প্রথম নিয়মটি হচ্ছে বি ভার্বের পরে। বি ভার্ব নিশ্চয় আপনারা চিনেন, সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি এবং বিকাম। বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবেন। যেমন একটি উদাহরণ যদি দিই, হি ইজ ড্যাশ, ব্র্যাকেটে ধরেন এডুকেট আছে, তাহলে যেহেতু একটি বি ভার্ব সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে করব এডুকেটেড। আরেকটি উদাহরণ যদি দিই সেটা হচ্ছে নাউনের পূর্বে, অর্থাৎ হি ইজ অ্যান্ড ড্যাশ এডুকেট ম্যান, এবং এইটাও নাউনের পূর্বে গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে এটাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ এডুকেটেড হবে। তো এই দুইটি নিয়ম সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আসলে অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভ 2 জায়গায় বসে। অ্যাডজেক্টিভ হচ্ছে অবস্থান অনুযায়ী 2 রকম, একটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আর একটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো যেহেতু অ্যাডজেক্টিভও 2 জায়গায় বসে, একটা হচ্ছে বি ভার্বের পরে আর একটা হচ্ছে নাউনের আগে, এই 2 জায়গায় অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও এই 2 ক্ষেত্রেই বসে, একটা হচ্ছে বি ভার্বের পরে আর একটা হচ্ছে নাউনের পূর্বে। এরপরে হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। সাবজেক্ট নিশ্চয় জানেন, সাবজেক্ট হচ্ছে 2 রকম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট এবং একটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। অ্যাক্টিভ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট মানে আপনারা নিশ্চয়ই জানেন, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজটি করে সে হচ্ছে সাবজেক্ট, এবং এই ধরনের সাবজেক্টকে বলা হয় অ্যাক্টিভ সাবজেক্ট। কিন্তু কেউ যদি থাকে যে সাবজেক্টের স্থলে বসে আছে কিন্তু সে কাজ করছে না, অন্য কেউ আসলে ওই কাজটি করছে, সেক্ষেত্রে বুঝবেন ওই ধরনের সাবজেক্ট হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, যে সাবজেক্টের জায়গায় বসে অথচ ভার্বের যে কাজটি সে করে না। যেমন একটি উদাহরণ যদি আপনাদেরকে দিই, দি তাজমহল ড্যাশ বিল্ড ইন ম্যানি ইয়ার্স অ্যাগো। এখানে সাবজেক্ট রয়েছে দি তাজমহল এবং এখানে ভার্ব রয়েছে বিল্ড। আসলে তাজমহল কি নির্মাণ করতে পারে? উত্তরটা নিশ্চয়ই না, তাজমহল আসলে নির্মাণ করতে পারে না। তাজমহলকে আসলে নির্মাণ করতে হয়, কেউ না কেউ এই তাজমহল নির্মাণ করেছে। অর্থাৎ যখন দেখবেন সাবজেক্টের জায়গায় যে আছে সে এই কাজটি করছে না, অন্য কেউ এই কাজটি করেছে, সেক্ষেত্রে ওই ধরনের সাবজেক্টকে বুঝবেন এটাই হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। তো সাবজেক্ট যদি প্যাসিভ সাবজেক্ট হয় সেক্ষেত্রে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তবে তার আগে একটি বি ভার্ব যোগ করে নিতে হবে, অর্থাৎ ইজ, আর, ওয়াজ, ওয়ার পার্সন অনুযায়ী যোগ করে নিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি উত্তরটা লিখি তাহলে ওয়াজ বিল্ড। তবে যদি বস্তুবাচক বা প্যাসিভ সাবজেক্টের পরে ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আর নেওয়া লাগবে না, অর্থাৎ তখন শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলেই হবে। অর্থাৎ যদি আপনি সেই নিয়মটি আগেই বলেছি 1 নম্বর নিয়ম, বি ভার্বের পরে গ্যাপ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আপনি ওই নিয়মটা অনুযায়ী করতে পারবেন। অর্থাৎ যদি ইজ, আর, ওয়াজ, ওয়ার দেওয়া থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন, আর যদি ইজ, আর, ওয়াজ, ওয়ার দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনি যোগ করে নেবেন। এরপরে আসুন 4 নম্বর নিয়মে, গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং। এই শব্দগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন। যেহেতু অনেক সময় হয়ে গেছে আমি আর উদাহরণ দিচ্ছি না, আপনারা মনে রাখবেন যে গেট, গট, টু বি, হ্যাভিং,
হ্যাভ, হ্যাজ, হ্যাড এই শব্দগুলোর পরে গ্যাপ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তবে যেটি উদাহরণ দেওয়া দরকার সেটা হচ্ছে অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ আপনি গ্যাপ পূরণ করার সময় অর্থাৎ ভার্ব বসানোর সময় একটি হ্যাভ অথবা হ্যাড যোগ করবেন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন। যেমন এইটার যদি একটি উদাহরণ দিই, হি ড্যাশ কাম হিয়ার জাস্ট নাও। অর্থাৎ যেহেতু এই সেন্টেন্সে জাস্ট নাও রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সে আমরা কোন ভার্ব বসাবো, যেহেতু এখানে জাস্ট নাও আছে, অর্থাৎ এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্টের পরে একটি হ্যাভ অথবা হ্যাড যোগ করবেন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন। অর্থাৎ এটার উত্তরটি হবে হচ্ছে হ্যাজ কাম। আরেকটি উদাহরণ যদি বলি, আই অলরেডি ফিনিশ মাই হোমওয়ার্ক। যেহেতু এটিকে অলরেডি রয়েছে, অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট এই শব্দগুলো সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন, যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অবশ্যই একটি হ্যাভ অথবা হ্যাড যোগ করবেন এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন। অর্থাৎ এটার উত্তর হবে হচ্ছে হ্যাভ ফিনিশড। তাহলে এই ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের নিয়ম। অর্থাৎ আপনি যেখানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে চান কোনো সমস্যা নয়, বসাতে পারবেন। তবে মনে রাখবেন আপনি কোন নিয়মে বসাচ্ছেন, এই 4টি নিয়মের মধ্যে কোন নিয়মটা আপনি ফলো করছেন। যদি এই 4টি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়ম ফলো করে তাহলেই কেবল সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবেন, অন্যথায় বসানোর প্রয়োজন নেই। পরবর্তী চিন্তা করেন আসলে এটা কোন নিয়মের আওতায় যাচ্ছে। এরপরে আমরা বাকি রয়েছে একটি হচ্ছে 2 নম্বর নিয়মটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর এক নম্বর নিয়মটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আপনাদের একটি মজার ব্যাপার বলি, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্মের একটি মাত্র নিয়ম। শুধু একটি নিয়মই নয়, পরীক্ষাতে যদি 10টি গ্যাপ আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় 10টি গ্যাপই এই একটা নিয়মেই আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মিনিমাম 5, 6টা বা 7টা নিয়ম এই একটা নিয়মেই আসবে। অর্থাৎ ভার্বের হয় প্রেজেন্ট ফর্ম, না হলে ভার্বের পাস্ট ফর্ম বসাবেন। কিভাবে? একটি নিয়ম দিয়ে। সেটি হচ্ছে আমরা প্যাসিভ সাবজেক্টের পরে কি বসবে সেটা জেনেছি, কিন্তু অ্যাক্টিভ সাবজেক্টের পরে কি বসবে সেটা কিন্তু এখনও বলি নাই। এখন হচ্ছে সেই নিয়মটি, যদি অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকে তাহলে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। অর্থাৎ সাবজেক্টের জায়গায় যে বসে রয়েছে সে যদি এই কাজটি করে থাকে তাহলে সেটিই হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। আর এই অ্যাক্টিভ সাবজেক্টের পরেই যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে বসাবো কোনটা, প্রেজেন্ট ফর্ম বসাবো নাকি পাস্ট ফর্ম বসাবো? আসুন একটু আগে উদাহরণ দিয়ে নিই। হি ড্যাশ গো টু ঢাকা ইয়েস্টারডে। আরেকটু উদাহরণ দিই, হি ড্যাশ গো টু স্কুল। অর্থাৎ এটি অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ, অর্থাৎ এই যে যাওয়ার কাজটি সেই করে। তাহলে এই দুইটা গ্যাপেই কিন্তু হয় প্রেজেন্ট ফর্ম বসবে, না হলে পাস্ট ফর্ম বসবে। প্রশ্ন হচ্ছে কিভাবে বসাবেন। যদি আপনাদের সেন্টেন্সটি সিঙ্গেল সেন্টেন্স হয়, অর্থাৎ একটি সেন্টেন্সে রাইট ফর্ম অফ ভার্ব করা লাগে, সেক্ষেত্রে খেয়াল করবেন ওই সেন্টেন্সের মধ্যে কোনো অতীতের চিহ্ন দেওয়া আছে কিনা, অর্থাৎ অতীতকালের কোনো চিহ্ন দেওয়া আছে কিনা। যদি অতীতকালের কোনো চিহ্ন দেওয়া থাকে তাহলে অবশ্যই পাস্ট ফর্ম বসাবেন, আর অতীতকালের চিহ্ন যদি দেওয়া না থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম বসাবেন। আর যাদের সিঙ্গেল সেন্টেন্স আসে না বা সিঙ্গেল সেন্টেন্স করতে হয় না, একটি প্যাসেজ আকারে আসে এবং সেই প্যাসেজের মধ্যে 10 জায়গায় গ্যাপ থাকে বা 5 জায়গায় গ্যাপ থাকে, সেই গ্যাপগুলোর ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে গল্পটি আপনাকে দেওয়া হয়েছে সেই গল্পটি আসলে অতীতকালের কিনা। যদি গল্পটি অতীতকালের হয় তাহলে পাস্ট ফর্ম বসাবেন, আর গল্পটি যদি অতীতকালের না হয় তাহলে প্রেজেন্ট ফর্ম বসাবেন। অর্থাৎ গল্পটি যদি পাস্টের হয় তাহলে ভার্বটি পাস্ট ফর্মে হবে, আর গল্পটি যদি পাস্টের না হয় তাহলে সেখানে প্রেজেন্ট ফর্ম বসাবেন। তাহলে যেহেতু এখানে ইয়েস্টারডে রয়েছে এই সেন্টেন্সের মধ্যে, সেক্ষেত্রে আমরা প্রথম উত্তরটা লিখব হচ্ছে ওয়েন্ট। এবং দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে যেহেতু কোনো অতীতের চিহ্ন নেই সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো, অর্থাৎ গো। তবে যখন কোনো সেন্টেন্সে আপনি প্রেজেন্ট ফর্ম বসাবেন খেয়াল করবেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে একটা এস অথবা ইএস অথবা আইএস যোগ করবেন। যারা এস, ইএস অথবা আইএস যোগ করার নিয়ম জানেন না, ছোট্ট একটি ভিডিও দেওয়া আছে ভার্বের সাথে বা নাউনের সাথে এস বা ইএস অথবা আইএস যোগ করার নিয়মটি, সেই নিয়মটি আপনারা দেখে নেবেন। এছাড়া ব্যতিক্রম কিছু নিয়ম আছে, সেগুলো আপনারা অনেকেই জানেন, এবং যদি না জেনে থাকেন তাহলে যে কোনো বইয়ের রাইট ফর্ম অফ ভার্বের চ্যাপ্টারটি থেকে বাকি নিয়মগুলো আপনারা দেখে নেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল রাইট ফর্ম অফ ভার্বের একদম শর্টকাট নিয়ম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন
এবং যদি ভিডিওটি খারাপ লাগে তাহলে একটি খারাপ কমেন্ট করবেন। তবে কমেন্ট একটা করবেন, আপনার ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। তা আশা করছি সকলে বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।